আসসালামু আলাইকুম, আমি জেসমিন খান। আমি এসেছি সিরাজগঞ্জের সরঙ্গা থেকে। তো আমার শৈশব কেমন ছিল এটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে শুরু থেকে বলতে হবে, আমার জন্ম সময় থেকে। তো আমি যখন জন্ম হয় আমার বাবার বা আমার মায়ের আরও 4টা মেয়ে ছিল আমার পূর্বে। তো তারা চাইতেন যে তার যেন একটা ছেলে হয়, মানে আমি যখন জন্মাই তারা খুব আশা নিয়েছিলেন যে তার যেন একটা মেয়ে হয়, ছেলে হয়। তো অনেস্টলি আমি মেয়ে হয়ে গেলাম। যখন মেয়ে হইলাম তখন থেকে আমার সঙ্গে বৈষম্য শুরু হয় আসলে। তো এই বৈষম্যটা এমন ছিল যে আমার মা একসময় মনে করতো যে আসলে মেয়ে দিয়ে কি হবে। যদিও আমরা কনজারভেটিভ ফ্যামিলিতে ছিলাম, কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমার মা ভাবতো যে মেয়েরা তো আমার জন্য বোঝা। আর আমার বাবার অনেক সম্পদ ছিল এক সময়। তো আনফর্চুনেটলি আমার যখন জন্ম হয় তারপর থেকে আমার বাবার সংসার বাদ দিয়ে সে ধর্মকর্মের দিকে মন দেয় অনেক বেশি। এবং সে তার জমাজমি আস্তে আস্তে বর্গা দিতে থাকে, রাখতে থাকে। এরকম করতে করতে একসময় আমাদের যে আর্নিং ইনকাম যে সোর্স এটা বন্ধ হয়ে যায়, আমার বাবার বন্ধ হয়ে যায়। আর আমাদেরও অভাব মানে মোটামুটি শুরু হতে থাকে। এরপর যখন পরপর 4টা মেয়ের পরে আবার আমি মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, তখন তো আমার মার মনটা অনেক খারাপ ছিল। সে কি ভাবতো আমি জানি না, তবে আমার মনে হয় সে আমাকে দেখে খুশি হন নাই। হ্যাঁ, আমি যখন এসএসসি দ্বিতীয়বার পরীক্ষা দিলাম এবং কৃতকার্য হলাম, ভালো রেজাল্ট করলাম, ফার্স্ট ক্লাস পেলাম। তো তখন আমি যখন কলেজে ভর্তি হব তখনও আমার সঙ্গে আবার বৈষম্য সৃষ্টি হলো। আমার ছোট ভাইটাও তখনও চলে আসছে প্রায় আমার কাছাকাছি। তো আমার আশেপাশে কোনো কলেজ ছিল না, আমাকে 5 কিলোমিটার দূরে কলেজে ভর্তি হতে হয়। তখন আমি আবারও ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। আর আমার মনে হয় ওটাই ছিল আমার সব থেকে বড় ভুল, সায়েন্স পড়ার। তো সবার সঙ্গেই আমি সায়েন্স যখন পড়লাম, পড়ার পরে আবার আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে সায়েন্সে যখন আমি আমার যখন ফর্ম ফিল আপ হয় তখন আমার টাকা ছিল না। আমি একজনের কাছে ধার টাকা নিয়ে, কিন্তু তখন আমি কিন্তু বইগুলো কিনতে পারিনি, সম্পূর্ণ বইগুলো কিনতে পারিনি। এটা যে আমার আসলে আমার ভিতরে যে একটা কষ্ট, মানে সেই দিনগুলোর কথা মনে হলে আমি এখনো মনে হয় যে আমি যদি ফিরে যেতে পারতাম, আমি যদি সেই সময়টা আমি যদি ফিরে আনতে পারতাম, হয়তো আমি আজকে নতুন একটা জায়গায় হয়তো পৌঁছাতে পারতাম। বা সেই সময় যদি আমি সেই সাপোর্টটা পেতাম, আমি ফিনান্সিয়াল বা মানসিক কোনো সাপোর্ট পেতাম কারোর পাশে, যেহেতু আমি পরিবার থেকে সেভাবে কোনো সাপোর্ট পাইনি। তো এই জায়গাটা আমার অনেক কষ্টের যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দুইবার দিয়ে তারপরে আমাকে কৃতকার্য হতে হয়েছে। তো এখানে আমার একটা অনেক বেশি কষ্টের আছে যে যদি ওই সময় আমি ভালো একটা পরিবেশ পাইতাম হয়তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তো সেই দিনগুলো আমার অনেক বিভৎস মনে হয় আমার কাছে। আসলে প্রেম, ভালোবাসা, বিয়ে এটা তো ন্যাচারাল, এটা তো আসলে আল্লাহ তাআলা প্রদত্ত। যুক্ত হই, সেটা ছিল গুড নেইবার্স ইন বাংলাদেশ। তো ওইখানে যখন যাওয়া আসা করতাম, একটা ছেলে আমাকে ভালোবাসতো, মানে পছন্দ করতো। সে আমাকে এতটাই পছন্দ করতো যে আমি তার জীবন ছিলাম, এরকম এরকম সে সবাইকে বোঝাইতো। আমিও বিশ্বাস করতাম যে হ্যাঁ, আমি তো দেখতে ওরকম না, তারপরে এত সুন্দর একটা মানুষ আমাকে ভালোবাসে, হয়তো সে আমাকে সত্যি ভালোবাসে। তো আসলে আমি তার প্রতি অনেকটা ইফেক্ট হয়ে যায় এবং তাকে আমি মন থেকে ভালোবাসতে শুরু করি একটা সময়। তো কিছুদিন তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হওয়ার পরে আমি কোনো মাধ্যমে জানতে পারি যে সে আসলে আমার সঙ্গে না, সে আরো বেশ কয়েকটা মেয়ের সঙ্গে এরকম রিলেশন আছে তার, এবং সে একাধিক বিয়ে করেছে। পরবর্তীতে আমার ওই প্রেমের ইফেক্ট আমার উপরে এমনভাবে পড়ে যে আমি পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে ফেলেছিলাম। আমি আর আমার স্টাডিটাকে আগিয়ে নিতে পারিনি এবং খুব কষ্ট পাইতাম ওই বিষয়টা। তো এর মাঝখানে একটা কথা বলি, সম্পর্ক যখন ওটা আমি বুঝতে পারি যে ও আসলে একজন প্রতারক, মেয়েদের সঙ্গে চিটারি করে, তখন আমি সামাজিক কাজের মধ্যে জড়িত হয়ে যাই। আমি ভলান্টিয়ারি করছি এবং আমি পিছিয়ে পড়া নারীদের নিয়ে কিছু কাজ করেছি, তাদেরকে আমি সাহায্য করেছি, বিভিন্নভাবে সেবা দিয়েছি, হসপিটালাইজ করেছি অনেককেই, অনেক প্রসূতি মায়ের কাছে আমি থেকেছি। এভাবেই বেশ কিছুদিন আমার কাটে। এরপরে আমি আবার প্রতারণার শিকার হই, সেটা হচ্ছে আমার বিয়ের বিষয়ে। তো যেহেতু আমি সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমি আর কখনো বিয়ে করবো না। কিন্তু আমি বিয়ে করবো না এই সিদ্ধান্ত নেওয়াটা হয়তো আমার জন্য একটা বোকামি ছিল। তখন আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে আমাকে অনেক হেয় প্রতিপন্ন করা হতো এবং অনেক নোংরা নোংরা কথা যখন আমাকে বলা হতো আমার খুব কষ্ট লাগতো। পরে একসময় আমি চিন্তা করলাম যে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করেও সামাজিক কাজ করা যায়। তো সেই যে আবারও শুরু হলো আমার একটা যুদ্ধ, বিয়ে, কাকে বিয়ে করব, কোথায় বিয়ে করব, এরকম করতে করতে ফেসবুকে একজনের সঙ্গে আমার পরিচিত হয়। পরিচয় হওয়ার পরে সে বলতো যে আমি একজন ইঞ্জিনিয়ার, তার গেটআপ দেখেও বোঝা যেত যে হ্যাঁ সে ইঞ্জিনিয়ার, কিন্তু সে ছিল আরেক ঠক। আমি যাকে প্রথমে ভালোবেসে ঠকেছিলাম
কিন্তু যাকে বিয়ে করলাম সে সে যে আসলে কত বড় প্রতারণা আমার সঙ্গে করেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন তাকে বিয়ে করি সে আমাকে বললো একরকম, আমি আমার ঘর থেকে বের হলাম এবং আমি তাকে বিয়ে করলাম। করার পরে সে বললো যে তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, তুমি যেহেতু ভালো ফ্যামিলির একটা মেয়ে, তো আমার ফ্যামিলিতে আমি তোমাকে নিতে পারতেছি না। তো আমার কাছে সে 1 বছর সময় চাইলো। আমি 1 বছর সময় যখন তাকে দিলাম, দেওয়ার পরে সে মানে আমার সঙ্গে তার যে বিহেভটা করার কথা হাজব্যান্ড ওয়াইফ, সে সেরকম করতেছে না, আমার কাছে আসতেছে না বা আমাকে কোনো কিছু দিচ্ছে না। আমার এটা নিয়ে আমার আম্মা আমার বোনরা অনেক কথা বলতো। আর আমার বোনদের সবার খুব ভালো বিয়ে হয় পারিবারিকভাবে অনেক। তো আমি যেহেতু একা বিয়ে করেছিলাম, আর আমার ভাইয়াকে যখন আমি বলেছিলাম যে ভাই আমি তো বিয়ে করেছি, তো তখন আমার ভাইয়া শুধু একটা কথাই বলেছিল, তোর যদি কিছু হয়ে যায় তো যে জায়গায় বিয়ে করেছিস আমি এর কোনো দায়িত্ব নিব না। তো আমি জানি না, আল্লাহ তাআলা হয়তো আমার ভাই সেই কথাটাই হয়তো কবুল করেছেন। তো 1 বছর পরে আমার হঠাৎ কনসেপ্ট হয়ে যায়, ও আমাদের বাড়িতে আসার পরে কনসেপ্ট হয়ে যায়। তো আমি ওকে বলি যে তুমি আমাকে তুলে নাও, নিয়ে যাও, যাই হোক তুমি একটা বাসা, অন্তত 1 রুমের একটা বাসা ভাড়া করে তুমি আমাকে রাখো। যেহেতু আমি সামাজিকভাবে অনেক কাজ জানি, আমি নিজেও এতটা অশিক্ষিত না, আমি লেখাপড়া জানি, আমি কাজ করব, চাকরি করব। কিন্তু ও যখন নিয়ে আসে না, আমি একসময় ওর বাড়িতে চলে আসি। তো আমি ওই বাড়িতে আসলাম না, মনে হয় জাহান্নামে আসলাম। এটা জাহান্নাম আর ওর বাড়ির মধ্যে কোনো পার্থক্য ছিল না। তো আমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ওর পুরো পরিবার আমাকে এত হ্যারাসমেন্ট করছে, আমাকে এত মারছে যে আসলে সেই দিনগুলো মনে হলে আমার মনে হয় যে আসলে বিভীষিকা কাকে বলে বা যুদ্ধ কাকে বলে আমি হয়তো দেখিনি, কিন্তু হয়তো ওটাই আমার জীবনের বিভীষিকাময় যুদ্ধ ছিল। তো ও আমাকে এত মারছে, ওই দিন এত মারছে, আমি শুধু বলেছিলাম যে তুমি আমাকে যতটা মারতেছো তুমি আঘাতগুলো গুনে রাখো। আজকে আমি অসহায়, আমি তোমার কাছে ভরা হাতে এসেছিলাম, তুমি আমাকে খালি হাতে বিদায় করতেছো। এবং সে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছিল, বারবার ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তো তারপর ওর মামির বাড়িতে আমাকে নিয়ে গেছিল, সেখানেও আমাকে মারতেছিল, প্রচুর মারতেছিল। একসময় ওর মামি বলে যে আসলে মেয়েটা যদি মারা যায় এর দায়িত্ব কে নেবে। উনি আমাকে ঘর থেকে বের করে দেন। উনি যখন আমাকে ঘর থেকে বের করে দেন, তো তখন ছিল রাত প্রায় 8টা বা 9টার মতো বাজে এরকম। ওই সময় তো আমি সিরাজগঞ্জে চলে আসতে পারি না, ময়মনসিংহ ছিল সেটা ওর বাড়ি। তখন ওর বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি প্ল্যান করতে থাকি যে আমি তোকে কখনো কোনো মিথ্যে বলি নাই, আমি তো সব সত্যি বলছি, আমি কখনো একটাও মিথ্যে বলি নাই। তো ও আমার সঙ্গে এমন কেন করতেছে। আর আমি একটা মানে চাইল্ড বিয়ারিং মাদার। তো চাইল্ড বিয়ারিং মাদার, আমি যখন ও জানে যে ওর সন্তান আমার কাছে আছে, তারপর ও আমার সাথে এত টর্চারিং করতেছে, আমাকে মারতেছে, ও আমাকে মেরে ফেলতেছে না কেন। তো ও যেহেতু আমাকে মেরে ফেলতেছে না, আর আমি কিভাবে আমি এই মুখ নিয়ে আমি আবার আমার মায়ের কাছে ফিরে যাব বা আমার পরিবারে ফিরে যাব, আসলে এটা আমার জন্য একটা লজ্জার বিষয় ছিল। সবথেকে বড় ছিল আমার লজ্জার বিষয় যে আমি একা বিয়ে করেছি আর আজকে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি আমি। সব কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না। তখন ওর যে বন্ধুর বাসায় আমাকে নিয়ে গিয়েছিল, আমি একসময় রাত 2টা-3টার পরে, আমি তো ঘুমাতে পারিনি। ও যখন ঘুমিয়ে যায় আমি তার রুমে নক করি। নক করার পরে উনি উঠে বসলে, ওনার ওয়াইফটা অনেক ভালো ছিল, সে আমার অনেক টেক কেয়ার করেছে, দুধ খাইয়েছে, ফল টল খাইয়েছে উনি আমাকে। তো আমি গিয়ে ওনার পা ধরলাম, ভাইয়া এরকম এরকম কথা। তো তখন বললো যে, উনি সরাসরি আমাকে বললো যে আপনি একটু আসতে বলেন, আপনি তো ফাঁদে পড়ে গেছেন, আপনি অনেক বড় একটা ফাঁদে পড়ে গেছেন। তো এই যে মানসিকভাবে টিকে ছিলাম যে যখন আমি কনসেপ্ট ছিল আমার মাঝে আরেকজনের অস্তিত্ব ছিল। আমি 5 মাস হওয়ার পর আমিও জানতে পেরেছিলাম যে সে আমার মধ্যে একটা মেয়ে বসবাস করতেছে। তো তখন আমি আমার মেয়ের জন্য লড়াই করেছি, নিজের সঙ্গে লড়াই করেছি, সমাজের সাথে পরিবেশের সঙ্গে লড়াই করেছি যে আমি আমার মেয়েকে জন্ম দেব এবং তাকে আমার মতো করে বাঁচতে দিব না। আমি আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবো এবং সে যেন ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারে। এই কথাটা চিন্তা করে শুধুমাত্র আমি বেঁচেছিলাম। আর আমি বৈষম্যের শিকার হয়েছি অনেক, যেহেতু আমি একজন নারী ছিলাম আর আমি একা গিয়েছিলাম সেখানে। আর তাদের যে রাজনৈতিক পাওয়ারটা ছিল সেটা আমার উপরে তারা ন্যস্ত করেছে এবং সেই পাওয়ার অনুযায়ী আমি কোনো জাস্টিস পাইনি। সেখানে পুলিশ আমার সঙ্গে একজন মেয়ে হিসেবে আমার সঙ্গে সেরকম
বিহেভিয়ার না করে সে বরং আমাকে আরো বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টমূলক প্রশ্ন করেছে, অনেক ধরনের, যা আমি মুখে হয়তো প্রকাশ করতে পারবো না। তো এই যে বৈষম্যটা আমার সঙ্গে হয়েছে, হয়তো আমি যদি একটা পুরুষ হতাম বা এটা যদি আমার এই বিয়ে না হয়ে অন্য কোনো ধরনের হতো, হয়তো আমি আমার অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারীর সঙ্গে জন্ম থেকেই বৈষম্যের সৃষ্টি আর কি, তারা কোনোভাবেই মানে সঠিক জাস্টিসটা পায় না। তো সব মেয়েরই তো সম্মান থাকে, স্বপ্ন থাকে যে সে তার স্বামীর কাছ থেকে সবকিছু পাবে, অধিকার পাবে, ঘর পরিষ্কার, খাওয়া দাওয়া। কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে একজন নারী হিসেবে যতটুকু পাওয়া দরকার, যতটুকু অধিকার পাওয়া দরকার, আমি সেই জিনিসটা পাইনি। সে আমাকে কোনো কিছুই দিতে পারেনি। তো আসলে আমি একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে শুধু প্রতারণা। তো যখন আমার মোটামুটি বেসিক্যালি আমার বিজনেসটা ছিল অনলাইনে, তো ভালোই বিজনেস করতেছিলাম। হঠাৎ করে 2024 এসে যখন এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়, তো আমার একজন কাস্টমার ছিল গোপালগঞ্জের। তো উনি অনেক কিছু আমার কাছ থেকে নিত এবং আমাকে সে পছন্দ করতো। তা যখন আন্দোলন শুরু হয়ে যায়, তখন তো আসলে আমি এমনিতেও তো রাজনৈতিকভাবে আমি পেছনের যে লাইফটা রেখে এসেছি, এখানে আমার অনেক বড় একটা কষ্ট ছিল যে আজকে যদি এই গভর্নমেন্ট না থেকে এই গভর্নমেন্ট থাকতো, বা আমি যদি এরকম থাকতাম, হয়তো আমি জাস্টিস পেতাম। আমাকে আমার যেটুকু পাওনা, আমার মেয়ের অধিকার, আমার অধিকার যেহেতু আমি পাইনি, সেই দিক থেকে আমার একটা ক্ষোভ ছিল। এবং দেশের মধ্যে অনেক বড় একটা অরাজকতা, একটা সন্ত্রাসী, একটা ত্রাস সৃষ্টি হচ্ছিল। এবং ছাত্রদের সঙ্গে, আপামর জনসাধারণের সঙ্গে যখন দেখলাম যে না, আসলে রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছি, অনেকটাই বৈষম্যের শিকার হচ্ছে, আমি নিজেও রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার হয়েছি, তো তখন আমি চিন্তা করলাম যে আমাকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে। প্লাস আমার যিনি ছিল অনলাইনে, যার সঙ্গে আমার বিজনেস হচ্ছিল, উনি আমাকে অনেক হুমকি দিত, অনেক ধামকি দিত। ইভেন আমার পেজটাকে উনি একসময় ধ্বংস করে দেয় যে আমি যেন এই কাজটা করে খেতে না পারি। তখন আমি খুব আপসেট হয়ে যাই যে যেখান থেকে আমি আমার ইনকাম হচ্ছে, আমার আর্ন হচ্ছে, সেই জায়গাটা থেকে আমি মানে এখান থেকে আর হচ্ছে না। তো তখন আমি অনেক বেশি কষ্ট পাই এবং সেই কষ্টটাকে আমি শক্তি হিসেবে ধারণ করি। এবং আমি আমার স্থানীয় এলাকায় যখন সংগ্রাম হতো, তখন আমি ফিজিক্যালি অনেক সময় যুক্ত থাকতাম এবং আমি যে একটা ছেলের গুলি লাগে, তখন আমি তাকে হেল্প করছি, যেহেতু আমি একজন ভলান্টিয়ার। তো আমি চেষ্টা করতাম ওদের সঙ্গে সেবা করার। আর এই চেষ্টা করার কারণে আমার এলাকায় যেই গভর্নমেন্ট ওই সময় যেই এরা ছিল, মানে যারা করতো, তারা আমাকে অনেক হুমকি দিত যে তুমি কেন এগুলো করতে যাও, তুমি কেন এদের সঙ্গে যাও, তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে আমরা মেরে দেবো, এটা করবো, সেটা, অনেক বেশি মানে ভয় দেখাতো আমাকে। কিন্তু সেই ভয়টা আমি কখনো পেতাম না। একসময় আমরা বিজয় অর্জন করেছি। তো আমি একজন নারী হিসেবে যে আমার রাজনৈতিক মত প্রকাশের সুযোগটা, সেটাও আমি পাইনি। যেহেতু আমার বিবাহিত জীবনে এখানেও একটা রাজনৈতিক প্রভাব পড়েছে আমার উপরে, আমি কোনো জাস্টিস পাইনি সেখানে, থানায়, জেলা, কোর্টে, কোথাও পাইনি। তারা অনেক পাওয়ার ক্রিয়েট করেছে। এরপর আমার বিজনেসটাকে ধ্বংসই করে দিয়েছিল প্রায়। যেহেতু আমার বিবাহিত জীবনে ওদের রাজনৈতিকভাবে অনেক পাওয়ারফুল ছিল, আর সেই প্রভাবটা খাটিয়ে ও আমার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে দিয়েছে, একেবারে ড্যামেজ করে দিয়েছে। যেহেতু আমি ওই গভর্নমেন্টকে খুব একটা পছন্দ করতাম না, তাই ওরা জানতো, আমার এলাকার মানুষ জানতো যে ও এই গভর্নমেন্টকে পছন্দ করে না। তো আমাদেরকে কেন্দ্রে যেতে দেয় নাই, আমরা ভোট দিতে পারিনি কখনো। আমি আমার জন্মের পরে কখনো ভোট দিতে পারি নাই, রাজনৈতিক প্রভাবিত হওয়ার কারণে। ইন ফিউচার আমি নারীদের নিয়ে কাজ করতে চাই, যেই নারীগুলা পিছিয়ে পড়া সমাজের, যেই নারীগুলা বিধবা, স্বামী পরিত্যক্তা, এবং যেই নারীগুলো অর্থের অভাবে, টাকা পয়সা না থাকার কারণে, যারা লেখাপড়া শিখতে পারতেছে না, যারা সামনে এগিয়ে যেতে চায় কিন্তু সামনে এগিয়ে যেতে পারছে না, আমি সেই সব নারীদের নিয়ে কাজ করতে চাই, পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করতে চাই। এবং আমি যেহেতু সমাজসেবা করতে পছন্দ করি, তো আমার সেক্টরটাই থাকবে নারীদের জন্য। যেসব নারীরা, আমি চেষ্টা করি যে যেই নারীটা আসলে কিছু টাকার জন্য বা বই কেনার জন্য তাদের হয়তো পড়াশোনা থেমে যাচ্ছে, যেমন আমার হয়েছিল একটা সময়, তো সেটা আসলে আমার জীবনে অনেক বড় একটা ট্র্যাজেডি। তো আমি চাই না যে কোনো মেয়ে বই কিনতে পারছে না বলে সে সামনে এগিয়ে যেতে পারছে না, সে ভালো রেজাল্ট করতে পারছে না, এটা যেন না হয়। আর আমি এটাও বলবো যে কোনো মেয়ের সঙ্গে যেন এই নারী এবং পুরুষ নিয়ে যেন কোনো বৈষম্য না হয়, পরিবার থেকে তথা সমাজ থেকে বা প্রতিবেশী আদার সাইড থেকে, কোথাও থেকে যেন কোনো বৈষম্য না হয়। কারণ একটা নারী যেমন একজন মানুষ, একজন পুরুষও একজন মানুষ, নারীকে মানুষ হিসেবে তার যোগ্য মর্যাদা পেতে হবে, এটাই আমার চাওয়া। আমি চাই যে যেসব মেয়েদের সাথে আমার মতো, যেসব মেয়েরা ভুক্তভোগী, যেসব মেয়েরা আসলে পিছিয়ে পড়ে আছে বা যারা আসলে জাস্টিসটা পায়নি, বৈষম্য যাদের হয়েছে, তাদেরকে শক্ত হতে হবে, তাদের মেন্টালি শক্ত হতে হবে এবং তাদেরকে সঠিক পথটা দেখতে হবে যে আসলে কোথায় গেলে আমি আমার সঠিক কাজটা বা সঠিক কাজটা করতে পারবো, বা আমি আমার জাস্টিসটা পেতে পারবো। মেয়েদেরকে তার অধিকার আদায় করে নিতে হবে। মোট কথা যে একটা মেয়েকে শক্ত হতে হবে এবং তার অধিকারটাকে আদায় করে নিতে হবে, যোগ্য স্থানে, যোগ্য জায়গায় পৌঁছাতে হবে তাকে।